না, আজকের ভিডিওতে কোনো কাল্পনিক কাহিনী নয়, একটা সত্যিকারের বাস্তব ঘটনা অনুভব করাতে চলেছি আজকের ভিডিওতে। 2018 সালে থাইল্যান্ডের একটা গুহাতে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায় যা কেউ কখনো চিন্তাই করতে পারেনি। প্রতি পদে মৃত্যুর হাতছানি ছিল, তা সত্ত্বেও মনের কোথাও একটা ছিল বেঁচে থাকার ক্ষীণ আশা। কি হয়েছিল ওদের সাথে? ওরা কি সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল? একটা বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হওয়া একটা অসাধারণ মুভি নিয়ে এইচডি স্টোরি প্রেজেন্টস 13 লাইভস। সালটা ছিল 2018 সালের 23শে জুন। মুভি শুরু হয়। ওয়াইল্ড ওয়ার্স নামে এক জুনিয়র ফুটবল টিম একটা ম্যাচ জিতে যায়, আর সেদিন তাদের টিমের সবচেয়ে ছোট সদস্য চাইয়ের জন্মদিন ছিল। তো তাদের টিমের 12 জন এবং তাদের কোচ, যার নাম এক্কাফোন চ্যান্টাওয়ং। ভাগ্যিস আমি থাইল্যান্ডে জন্মগ্রহণ করিনি, এগুলোর নাম না অন্য কিছু। চাইয়ের জন্মদিনে তাদের নিমন্ত্রণ ছিল, কিন্তু সেদিন ম্যাচ জেতার আনন্দে কোচ এবং বাকি 12 জন থাম লুয়াং কেভ নামে একটা গুহায় ঘুরতে চায়। তারা গুহায় ঢুকে কিছু দূর যাওয়ার পর সেখানে প্রচণ্ড বৃষ্টি নামে। তারা যেহেতু গুহার অনেকটা ভেতরে ছিল, তো সুতরাং তারা বুঝতে পারেনি যে বাইরে এতটা জোরে বৃষ্টি নেমেছে, কারণ সাধারণত সেই সময় বৃষ্টি হয় না, বর্ষা আসে জুলাই মাসে। অন্যদিকে অনেকটা দেরি হয়ে যাওয়ায় যখন সেই 13 জনের কেউই চাইয়ের জন্মদিনে গিয়ে পৌঁছায় না, তখন তাদেরই এক বন্ধুর মুখে শোনা যায় যে ওরা 13 জন থাম লুয়াং গুহাতে ঘুরতে গেছে। এটা শুনে সবাই ছুটে যায় সেই গুহার দিকে। গুহার কাছে পৌঁছে তারা দেখে ভারী বৃষ্টি হওয়ার কারণে গুহার ভেতরে জল জমে গেছে। এই দৃশ্য দেখে ওই ছেলেগুলোর বাড়ির লোকেরা এমার্জেন্সি সার্ভিস, মানে যারা জরুরি সেবা প্রদান করে, তাদেরকে খবর দেয়। রয়্যাল থাই নেভি সিলস, যারা থাইল্যান্ডে জরুরি সেবা প্রদান করে, তাদের টিম এবং সেখানকার রাজ্যের রাজ্যপাল সেই গুহার সামনে এসে দাঁড়ায়। কিন্তু গুহার ভেতরে এতই জল আর ভীষণ অন্ধকার যে আগে থেকে গুহার পথ ভালো করে চেনা না থাকলে এত জলের মধ্যে গুহার ভেতরে যাওয়া প্রচণ্ড কঠিন ব্যাপার। সেখানে ভার্নন নামে একজন ব্রিটিশ লোক আসে, যে কিনা থাইল্যান্ডে থেকে থাইল্যান্ডের গুহা নিয়ে পড়াশোনা করছিল। সে নেভি সিলের ক্যাপ্টেন আর্নল্ড এবং রাজ্যপালকে বলে, দেখুন, এই গুহাটাকে আমি খুব ভালো করে চিনি, কিন্তু বর্ষাকালে আমি কোনোদিনই গুহার ভেতরে যাইনি। আসলে এই গুহার ভেতরে অনেক ছোট ছোট সরু সরু বাঁক আছে এবং অনেক সরু সরু পথ আছে, এবং এই কারণে এত জলের মধ্যে এর ভেতরে যাওয়া কিন্তু অনেকটাই কঠিন ব্যাপার। গুহার ভেতরে রাস্তা কিভাবে কোন দিকে গেছে সেটা বোঝানোর জন্য ভার্নন নেভি সিলসদের একটা ম্যাপ বা নকশা তৈরি করে দেখায়। সেই ম্যাপ অনুসারে গুহার ভেতরে যারা যায় তারা কিছু দূর পর টি জাংশন নামে একটা স্থানে জলের প্রচণ্ড স্রোতের কারণে আর এগোতে না পেরে আবার ফিরে আসে, এবং তারা জানায় যে আমরা যতদূর পেরেছিলাম গিয়েছি, কিন্তু সেখানে আমরা কোনো মানুষ দেখতে পাইনি। এর মানে যে 13 জন গুহার ভেতরে আছে তারা গুহার আরও ভেতরে আছে, হয়তো জীবিত বা মৃত। তবে নেভি সিলসদের গুহার ব্যাপারে বিভিন্ন তথ্য দেওয়ার পাশাপাশি ভার্নন রাজ্যপালকে পরামর্শ দেয় যাতে উনি সাহায্যের জন্য ব্রিটিশ কেভ রেস্কিউ কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করে। ব্রিটিশ কেভ রেস্কিউ কাউন্সিল মানে ইংল্যান্ডের এমন একটা সংস্থা যারা কিনা গুহাতে কোনো মানুষ ফেসে গেলে সেখান থেকে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে। অন্যদিকে থানেট নামে একজন জলের ইঞ্জিনিয়ার সেখানকার লোকাল লোকজনের সাহায্য নেয় এটা বোঝার জন্য যে যদি বৃষ্টি হয় তাহলে বাইরে থেকে সেই গুহার মধ্যে জল কি করে ঢোকে। তখন সেখানকার একটা লোক থানেটকে দেখায় যে বৃষ্টির জল পাহাড়ের গা বেয়ে সেই গুহার ওপর দিক দিয়ে বয়ে যায়, এবং সেই গুহার ওপরের দিকটায় বেশ কিছু ফুটো থাকায় বৃষ্টির জল ওই ফুটোগুলো দিয়ে ডাইরেক্ট গুহার ভেতরে ঢোকে। তখন থানেট ভাবে যে আরও বেশি জল ঢোকা আটকাতে গেলে পাহাড়ের ওপরে সেই ফুটোগুলোকে বন্ধ করা দরকার, যাতে পাহাড়ের ওপর দিক দিয়ে বয়ে যাওয়া জল গুহার মধ্যে ঢুকতে না পারে। এদিকে এসব করতে করতে 5 দিন কেটে যায়। ব্রিটিশ কেভ রেস্কিউ কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করার পর জন আর রিক নামে দুজন দক্ষ ডুবুরি সেই 13 জনকে সাহায্য করার উদ্দেশ্যে থাইল্যান্ডে আসে। প্রথমে তারাও গুহার 1600 মিটার ভেতরে, অর্থাৎ যে জায়গাটাকে টি জাংশন নামে চিহ্নিত করা গেছে, সেই জায়গাটা অবধি যেতে পারে, কারণ তখনও সেখানে অনবরত বৃষ্টি হয়ে যাওয়ার কারণে গুহার ভেতরে জলের স্রোত বেড়েই যাচ্ছিল। সেই 13 জন বেঁচে আছে কি মারা গেছে কোনো খোঁজখবর নেই। এরপর গুহার জল পাম্পের সাহায্যে বাইরে বের করার কাজ শুরু হয়, যাতে গুহার জল কিছুটা কমে যায় এবং উদ্ধারের কাজ সহজ হয়। কিন্তু বৃষ্টি থামার নাম নেই, এবং সবার নিরাপত্তার কথা ভেবে রাজ্যপাল বলে দেয় যে যতক্ষণ না বৃষ্টি না থামছে ততক্ষণ পর্যন্ত কেউ যেন গুহার ভেতরে না যায়। থানের গুহা সম্বন্ধে সবকিছু জানার পর সেখানকার রাজ্যপালের কাছে যায় এবং তাকে গিয়ে বলে, দেখুন, বৃষ্টির জল গুহার ওপর দিক দিয়ে বয়ে চলেছে, আমরা যদি কোনোভাবে পাহাড়ের জল বয়ে যাওয়ার পথটাকে ঘুরিয়ে চাষের জমির দিকে করে দিতে পারি তাহলে গুহাতে জল ঢোকা আটকানো যাবে, কিন্তু সেই ঠান্ডা পাহাড়ি বৃষ্টির জল যদি চাষের জমিতে যায় চাষিদের অনেক ক্ষতি হবে। এটা জানার পরেও সব চাষিগুলো রাজি হয়ে যায়, কারণ 13টা ছেলেকে তো বাঁচানো যাবে। তারা সবাই রাজি হয়ে যায়। এরপর থানেট এবং সেখানকার বাকি লোকেরা মিলে জল বয়ে আসার পথটাকে আস্তে আস্তে চাষের জমির দিকে ঘুরিয়ে দিতে থাকে। আর অন্যদিকে ভেতরে আটকে পড়া মানুষগুলোর পরিবার পরিজনরা বাইরে গুহার ভেতরে একটা ঘুমন্ত রাজকুমারীর মূর্তি ছিল, সেই মূর্তিটাকে পুজো করতে থাকে। আসলে থাইল্যান্ডের ওই গ্রামে বলা হয় যে ওই রাজকুমারীর মূর্তি, অর্থাৎ সেই রাজকুমারী নিজের প্রেমিককে হারানোর দুঃখে সেখানে মারা যায়,
এবং এই গুহার ভেতরে যে জল আছে সেটা তারই কান্নার জল। তো কুসংস্কার বলো বা মতবাদ, ওখানে এটা প্রচলিত ছিল এবং মানুষ যখন সব দিক থেকে ভেঙে পড়ে তারা যে কোনো একটা কিছুকে অবলম্বন করে কোনো রকমে বাঁচার চেষ্টা করে। তারা তাদের পরিবার পরিজনের জন্য পুজো পাঠ করতে থাকে। এভাবে 10 দিন কেটে যায়। 10 দিনের দিন বৃষ্টি থামে এবং বৃষ্টি থামার পরেও সেই গুহার ভেতরে ঢোকা অনেকটাই বিপজ্জনক ছিল, কিন্তু জন এবং রিক যারা কিনা দক্ষ ডুবুরি তারা সেই গুহার ভেতরে ঢুকতে রাজি হয়ে যায়। বৃষ্টি থামার জন্য গুহার ভেতরে জলের স্রোত কিছুটা কমেছে, তাই তারা সাঁতরে পাটায়া বিচ অব্দি পৌঁছে যায় গুহার ভেতর দিক দিয়ে। এদিক ওদিক দেখতে দেখতে খানিক দূরে চেম্বার 9 নামে একটা জায়গায় তারা কিছু টর্চের আলো দেখতে পায়। আরও খানিকটা এগিয়ে যেতেই তারা দেখতে পায় সেই 12টা ছেলে এবং তাদের কোচ। 10 দিন ধরে তারা গুহার ভেতরে আটকে আছে এবং চারিদিকে জল ভরে থাকলেও খাবার মতো জল বা খাবার কিছু তাদের কাছে ছিল না। জন আর রিক ভাবতেই পারেনি যে 13 জনকে গুহার ভেতরে ওরা জীবিত অবস্থায় খুঁজে পাবে। 13 জন এদের দুজনকে দেখে যেন প্রাণ ফিরে পায়। এতদিন পর তারা অন্য কোনো মানুষকে দেখছে যারা কিনা তাদের খোঁজে এই বিপজ্জনক গুহার ভেতরে ঢুকে এসেছে। এবং একইভাবে জন আর রিক প্রচণ্ড খুশি, কারণ 13 জন জীবিত। তারা জিজ্ঞেস করে, এতদিন ধরে তোমরা খাবার না খেয়ে কী করে বেঁচে আছো? তোমরা মারাত্মক স্ট্রং। তারা বলে, আমাদের কোচ আমাদেরকে প্রতিদিন মেডিটেশন করাতো, অর্থাৎ যোগাসন। যোগাসনে যদিও খিদে মেটা সম্ভব না, কিন্তু যোগাসন মানসিক শক্তিকে অনেকটাই দৃঢ় করে, একইভাবে শারীরিক দিক থেকেও। জন আর রিক তাদের সাথে কথা বলে, কিন্তু তাদেরকে বাইরে নিয়ে যাওয়া যাবে না, কারণ জন আর রিক শুধুমাত্র তাদের খোঁজে এসেছিল। তারা তাদের সঙ্গে করে এক্সট্রা কোনো অক্সিজেনের সিলিন্ডার বা কোনো মাস্ক নিয়ে আসেনি। এবং এই বিপজ্জনক গুহা থেকে বাইরে বেরোনোর জন্য অনেকটা দূর রাস্তা জলের নিচ দিয়ে যেতে হবে, কারণ সম্পূর্ণ গুহা জলে ভরে গেছে। জন আর রিক বলে, তোমাদেরকে এখান থেকে আমরা ফিরিয়ে নিয়ে যাব, আমরা আবার ফিরে আসব। এবং সেই 13 জন যে বেঁচে আছে সেই প্রমাণস্বরূপ সেই 13 জনে একটা ভিডিও করে নিয়ে ফিরে আসে রিক আর জন। তারা সেই ভিডিওটা করে নিয়ে আসার পরে সেই ভিডিওটা ছড়াতে টাইম লাগলো না। সেই ছেলেগুলোর পরিবার সহ সবাই জানতে পারে যে সেই 13 জন বেঁচে আছে এবং সবাই আনন্দে উল্লাস করতে থাকে, কারণ তারা ধরে নিয়েছিল যে এতদিনে এই জল ভর্তি গুহার ভেতরে হয়তো সেই 13 জন মারা গেছে, কারণ একই বিপজ্জনক গুহা এবং তার মধ্যে গুহার ভেতরে বিভিন্ন ছোট ছোট এমন রাস্তা আছে যেখান দিক দিয়ে একটা মানুষ কাত হয়ে শুধুমাত্র ঢুকতে পারে, এবং সেটাও একদম জলে ভর্তি। সুতরাং সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা অত্যন্ত চাপের ব্যাপার। পরের দিন নেভি সিলসের ডুবুরিদের সঙ্গে একজন ডাক্তার চেম্বার 9-এ যায়, অর্থাৎ যেখানে সেই 13 জন আটকে আছে। সেই 13 জনকে তারা কিছু খাবার দেয় এবং তারা সুস্থ সবল আছে কিনা শারীরিকভাবে সেটা চেক আপ করে ডাক্তার। কিন্তু সেখানে পৌঁছানোর পর আরেক বিপদ। নেভি সিলস থেকে যারা এসেছিল তারা সেখানে যাওয়ার পর দেখে তারা যে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে এসেছিল তারা যাওয়ার সময় অক্সিজেনের অনেকটাই ব্যবহার করে ফেলেছে, এবং যতটুকু অক্সিজেন আছে সেটার সাহায্যে শুধুমাত্র একজনই গুহা থেকে বেরোতে পারবে, এবং তাকেই বাইরে গিয়ে জানাতে হবে যে গুহার মধ্যে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের যোগান দিতে হবে যদি সবাইকে বাঁচাতে হয়। এমন সময় রিকের মাথায় একটা অদ্ভুত আইডিয়া আসে। সে বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চেনা পরিচিত আরও 2 জন ডুবুরি আছে যার নাম ক্রিস এবং জ্যাসন, এবং একজন ডাক্তার আছে যার নাম ডক্টর হ্যারিস, তাকেও এখানে ডেকে নিয়ে আসো। এরপর ক্রিস, জ্যাসন এবং হ্যারিস সেখানে এসে পৌঁছায়। রিক ডক্টর হ্যারিসকে বলে, দেখো, তোমাকে এখানে ডাকা হয়েছে শুধুমাত্র এই জন্য নয় যে তুমি একজন খুব ভালো ডুবুরি, তোমাকে ডাকার সবচেয়ে বড় কারণ হলো তুমি একজন অ্যানেস্থেটিস্ট, যে কিনা মানুষকে চিকিৎসার প্রয়োজনে, মানে অপারেশনের সময় যেমন অজ্ঞান করায়, তো সেরকমই একজন মানুষ হলো ইনি, যিনি কিনা মানুষকে অজ্ঞান করাতে খুব দক্ষ। হ্যারিস বলে, মানে? রিক বলে, মানে সাধারণভাবে জ্ঞান থাকা অবস্থায় গুহার অত গভীর থেকে 13টা ছেলেকে বের করে আনা অসম্ভব, কিন্তু একটা উপায় আছে, আমরা ওদেরকে অজ্ঞান করে বের করে নিয়ে আসতে পারবো। তুমি এই বিষয়ে পারদর্শী, তুমি জানো কি করে করলে ওদের ক্ষতি হওয়ার চান্স কম থাকবে। এই কথা শুনে হ্যারিস প্রথমে রাজি হয় না, কারণ এই জলের মধ্যে যেখানে অক্সিজেনের অভাব সেখানে কোনো মানুষকে অজ্ঞান করে জলের মধ্য দিয়ে নিয়ে এলে তার মৃত্যু হতে পারে। এইসব ঘটনা তর্ক বিতর্ক চলতে চলতে 15 দিন কেটে যায়। সামান নামে নেভি সিলের একজন সদস্য সেই ছেলেগুলোর জন্য সুইমস্যুট মানে সাঁতার কাটার পোশাক নিয়ে সেখানে যাচ্ছিল, কিন্তু তার অক্সিজেনের সিলিন্ডারটা যে দড়িটা ধরে সে যাচ্ছিল সেই দড়ির মধ্যে ফেসে যায় এবং অক্সিজেনের সিলিন্ডারের মুখটা খুলে গিয়ে সমস্ত অক্সিজেন বেরিয়ে যায় এবং সেই মানুষটা সেখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই অক্সিজেনের সমস্যা বারবার হচ্ছে, কারণ হলো গুহার বাইরে থেকে এরা যতটা আন্দাজ করছে যে অক্সিজেন এতটা লাগবে ওখানে যেতে এবং ফিরে আসতে, ভেতর দিক দিয়ে যাওয়ার সময় রাস্তা এতটাই সংকীর্ণ এবং এতটাই বিপজ্জনক এবং এতটাই ঘুরপথে যেতে হচ্ছে যে অক্সিজেন যেতে গিয়েই শেষ হয়ে যাচ্ছে। এরপর রিকের আইডিয়া মানতে রাজি হয়ে যায় হ্যারিস, কারণ সে ভাবে গুহার ভেতরে যা অবস্থা তাদের যে কোনো সময় কোনো দক্ষ ডুবুরিও মারা যেতে পারে। সুতরাং কোনোভাবে সেই ছেলেগুলোকে যদি সেখান থেকে বের করার চেষ্টা না করা হয়, গুহার ভেতরে যারা আছে তারা আর বেশি দিন বাঁচবে না। এরকম একটা দুর্ঘটনার পর রিক
জন আর হ্যারিস রাজ্যপাল এবং নেভি সিলের সঙ্গে কথা বলে। রিক, জন এবং ডক্টর হ্যারিস রাজ্যপালকে জানায় যে 13 জন ছেলেকে যে বেহুশ করে আনার কথা বলা হচ্ছে তাতে যদি অজ্ঞান করার ওষুধ একটু বেশি পড়ে যায় তাহলে কিন্তু তাদের মৃত্যু হতে পারে, বা তাদেরকে জলের নিচ দিয়ে আনার সময়ও কিন্তু মৃত্যু হয়ে যেতে পারে। সুতরাং 13 জনই যে জীবিত ফিরে আসবে এটার কোনো গ্যারেন্টি তারা নিতে পারবে না। কিন্তু আর কোনো উপায় ছিল না, সেই জন্য রাজ্যপাল তাদেরকে অনুমতি দেয়, এটা যেন বাইরের লোকজন কেউ জানতে না পারে। এভাবে 16 দিন কেটে গেছে। এরপর 16 দিনের দিন তারা তাদের এই মাস্টার প্ল্যানকে কাজে লাগানো শুরু করে। গুহার ভেতরে যাওয়ার আগে হ্যারিস রিক, জন, ক্রিস আর জ্যাসনকে বলে যে কোন ওষুধ কতটা দিয়ে সেই ছেলেগুলোকে অজ্ঞান করবে। সেখানে হ্যারিস ছাড়া যেহেতু আর কেউ এই পেশার সঙ্গে যুক্ত নয়, সুতরাং হ্যারিস সবাইকে শিখিয়ে দেয় যে ওই 13 জনকে উদ্ধার করতে সময় লাগবে প্রায় 5 ঘন্টার মতো, এবং এই সময় আধ ঘন্টা পর পর সেই ছেলেগুলোর থাইতে ইঞ্জেকশন দিয়ে যেতে হবে। এরপর শুরু হয় উদ্ধার কার্য। তাদের প্ল্যান অনুযায়ী তারা প্রথম 4 জন ছেলেকে বাইরে বের করে আনার কথা ভাবে, এবং সেই ছেলেগুলোকে প্রথমে পরানো হয় সুইম স্যুট, এবং তারপর তাদের মুখের ভেতরে যাতে থুতু শুকিয়ে যায় সেই জন্য একটা ওষুধ দেওয়া হয়। মানে অজ্ঞান থাকাকালীন সময়ে যখন তারা অক্সিজেন মাস্ক পরে থাকবে তখন যাতে তাদের গলার মধ্যে থুতু না চলে যায়, তাহলে তারা দম বন্ধ হয়ে মারা যেতে পারে। সেই জন্য থুতু যাতে মুখের মধ্যে শুকিয়ে যায় এই ওষুধ তাদেরকে দেওয়া হয়, এবং তারপর তাদেরকে অজ্ঞান করার জন্য ক্যাটামাইন ইঞ্জেকশন দেওয়া হয়, এবং সবশেষে তাদেরকে পরানো হয় এয়ারটাইট অক্সিজেন মাস্ক, যাতে জল দিয়ে নিয়ে আসার সময় সেই মাস্কের ভেতরে কোনো জল বা হাওয়া কিছুই ঢুকতে না পারে। এবং তারপর তাদের হাত পা ভালো করে দড়ি দিয়ে বেঁধে নেওয়া হয় যাতে তাদের নিয়ে সাঁতার কাটার সময় ডুবুরিদের কোনো অসুবিধা না হয়। ভাবা যায় এতগুলো মানুষকে অজ্ঞান করে হাত পা বেঁধে এতটা বিপজ্জনক, তাও আবার জলের নিচ দিয়ে তাদেরকে বাইরে বের করা কতটা কষ্টসাধ্য এবং কতটা ভয়ানক ব্যাপার। এরপর প্রথম দিন নেভি সিলস এবং ডাক্তার হ্যারিসের সাহায্যে যখন 4 জনকে জীবিত অবস্থায় বার করে আনার চেষ্টা চলছিল তখন হঠাৎ করে ওই 4 জনের মধ্যে একজনের জ্ঞান ফিরে আসে, এবং জ্ঞান ফিরে আসার কারণে তাকে টেনে একটা জায়গার মধ্যে বসানো হয়, এবং তাকে আবার অজ্ঞান করার ইঞ্জেকশন দিতেই যাবে এমন সময় ইঞ্জেকশনগুলো জলের মধ্যে পড়ে যায়। নেভি সিলসের একজন জলের মধ্যে ডুব দেয়, আবার সেই ইঞ্জেকশনগুলোকে জল থেকে তুলে এনে তারপরে সেই ছেলেটাকে ইঞ্জেকশন দেওয়া হয়। এভাবে প্রথম 4 জনকে তারা জীবিত অবস্থায় বাইরে বের করে আনতে সক্ষম হয়। তবে যেহেতু তাদেরকে অজ্ঞান করে নিয়ে আসার ব্যাপারটা বাইরের লোককে জানাতে চায়নি রাজ্যপাল, সেহেতু তাদেরকে গুহার বাইরে আনার সাথে সাথে হেলিকপ্টার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে চলে যাওয়া হয়, এবং একইভাবে একজনের পর একজন করে জীবিত অবস্থায় তাদেরকে বাইরে বের করে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়ে যায়। কিন্তু শেষ দিনের দিন আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামে, এবং ওই দিক দিয়ে যেখানে কিনা গুহার উপরে ফুটো ছিল এবং যেসব জায়গা দিয়ে পাহাড়ের গা বেয়ে গুহার ভেতরে জলগুলো পড়ছিল সেখান থেকে আবার জল ঢোকা শুরু করে, কারণ তখনও পর্যন্ত পাহাড়ের গায়ে সেই জলপ্রবাহগুলোকে পুরোপুরিভাবে চাষের জমির দিকে ঘোরানোর কাজ শেষ হয়নি। সুতরাং বৃষ্টির জল আবার গুহার ভেতরে ঢুকতে শুরু করে। স্বাভাবিকভাবেই সব ডুবুরি বৃষ্টি হতে দেখে চিন্তায় পড়ে যায়, তবুও তারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আবার ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চেম্বার 9-এ পৌঁছে ক্রিস আরেকটা ছেলেকে নিয়ে বেরিয়ে যাওয়ার পর সেই 13 জনের মধ্যে বাকি থেকে যায় মাত্র 2 জন, চাই এবং তাদের কোচ। আসলে চাই বয়সে সবার থেকে ছোট ছিল, তাই অন্যদের তুলনায় তার মুখটাও ছোট হওয়ার কারণে কোনো এয়ারটাইট অক্সিজেন মাস্ক তার মুখের মধ্যে ঠিকমতো বসছিল না, এবং যদি ঠিকমতো মাস্কটা না বসে তাহলে অজ্ঞান করে যখন তাকে নিয়ে যাওয়া হবে তখন যে কোনো মুহূর্তে সেই মাস্কের ভেতর দিক দিয়ে জল ঢুকে যেতে পারে এবং ছেলেটা মারা যেতে পারে। সুতরাং একটা ছোট অক্সিজেন মাস্ক আনা হলেও সেটা তার মুখের থেকে একটু বড় হয়ে যায়। তবে জেসন বলে, ঠিক আছে, আমি সামলে নেব, এই মাস্ক পরিয়ে ওকে নিয়ে যেতে হবে, কারণ এটা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এখন যদি বাইরে না বেরোনো যায় তাহলে আর কোনোদিন বেরোতে পারবো না, কারণ গুহার ভেতরে জলস্তর কিন্তু বেড়েই চলেছে। জেসন চাইকে নিয়ে চলে যাওয়ার পর সবার শেষে রিক কোচকে বাইরে নিয়ে আসা শুরু করে। আসলে এই ডুবুরিরা গুহার ভেতরে এগোনোর জন্য যে সরু সরু দড়ি ব্যবহার করে তারা যতটা এগোতে পারে ততটা অবধি দড়ি আটকে দেয়, যাতে সেই দড়ির সাহায্যে আগের জায়গাগুলোতে পৌঁছতে এবং এগিয়ে যেতে একটু সুবিধা হয়। তো এইভাবে চেম্বার 4 অবধি আসার পর রিক দেখে যে গুহার ভেতরে একটা শুকনো জায়গায় ক্রিস যে ছেলেটাকে নিয়ে ফিরছিল তাকে তুলে নিয়ে বসে আছে। তাকে দেখে অবাক হয়ে রিক জিজ্ঞেস করে, কি হয়েছে ক্রিস, এখানে কি করছো? তখন ক্রিস জানায়, আসলে জলের এত স্রোতে আমার হাত থেকে ওই দড়িটা ছিঁড়ে গেছে। গুহার ভেতরে আলো লাগানোর জন্য যে বিদ্যুতের তার দেওয়া হয়েছে আমি সেই তার ধরে ধরে এত অবধি আসতে পেরেছি, কিন্তু তারপর আমি রাস্তা চিনতে পারছি না, কোন পথ দিয়ে বেরোবো। এই কথা শুনে রিক তাকে বলে সে অনেকটা এগিয়ে চেম্বার 4 অবধি চলে এসেছে। পেছনে হ্যারিস এবং নেভি সিলসরা ফিরছে আর বলে, হ্যারিসের জন্য অপেক্ষা করো, তারা যে নির্দেশ দেবে সেই পথ ধরে এগোতে থেকো তুমি। এরপর হ্যারিস এসে যখন বোঝে যে ক্রিস পুরো ব্যাপারটা ভয় পেয়ে গেছে সে বলে, আমি এই ছেলেটাকে বাইরে নিয়ে যাচ্ছি, তুমি আমার পেছন পেছন এসো। এবং এইভাবে অনেক বাধা বিপত্তি পেরোনোর পর নেভি সিলস এবং বিদেশ থেকে আসা সব ডুবুরিরা মিলে সরকারের সাহায্যে 13 জন ছেলেকে জীবিত অবস্থায় গুহা থেকে বের করতে সক্ষম হয়। উদ্ধার কাজ শেষ হওয়ার পর রাজ্যপাল সবার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে আর বলে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ,
আমাদের দেশের কিছু লোক এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন দক্ষ মানুষ আমাদেরকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরপর দেখানো যায় 13 জনের বাড়ির লোককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং চাই যার জন্মদিনের অনুষ্ঠানটা সেদিন সেলিব্রেট করা হয়নি সেই জন্মদিনের অনুষ্ঠানটা আজকে তারা সবাই মিলে সেলিব্রেট করছে। আর মুভি শেষে নেভি সিল অফিসার সামান যে কিনা উদ্ধার কার্য চলাকালীন প্রাণ হারিয়েছিল এবং বেইরাইট পাকবারা যে কিনা উদ্ধার কার্যের পর সেখান থেকে হওয়া একটা ব্লাড ইনফেকশন বা রক্তের সংক্রমণের জন্য প্রাণ হারিয়েছিল, তাদেরকে শ্রদ্ধা জানানো হয় এবং বলা হয় তাদের স্মৃতিতেই এই মুভিটা তৈরি করা হয়েছে। শোনা যায় বাস্তবে উদ্ধার কার্যের সময় 10,000-এরও বেশি লোক সেখানে সামিল হয়েছিল। আর যেসব চাষিদের জমি জল ফেলার কারণে নষ্ট হয় তাদেরকে ক্ষতিপূরণও দেওয়া হয়। গ্রামের লোকেরা 50 মিলিয়ন গ্যালন জল সেই চাষের জমিগুলোতে ফেলেছিল। তবে এত কিছুর পরও সেই 13টা ছেলেকে উদ্ধার করার কিছুদিন পরেই 8 মাসের জন্য সেই গুহাটা পুরোপুরি জলের তলায় ডুবে যায়। তো এই ছিল থাইল্যান্ডের বাস্তব ঘটনা অবলম্বনে মুভি 13 লিভস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে দিও। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামে, ভিডিওর নিচে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।